আজকের ক্লাসের অনেকগুলো পার্ট আছে। বাকি আছে না, তাহলে ওইগুলোই করাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে কাটটা যেন যাই হোক, একটা হচ্ছে ফরম্যাট পেইন্টার, আরেকটা কি মাল্টি লেভেল লিস্ট, যেটা আমরা নেটের কারণে করতে পারি না। তো আগে আমরা ফরম্যাট পেইন্টারটাকে কাজ করি। ফরম্যাট বলতে যখন আমরা আমাদের ওয়ার্ডটা যখন চলে আসে তখন আমাদের একটু পরিচিত পরিচিত মনে হয়েছে। পরিচিত বলতে আমরা যে কোনো একটা ওয়ার্ডকে যে কোনো ফরম্যাটিং করতে পারি, হোক এটার ভিতরে হাইলাইট কালার, ফন্ট কালার, এই যে আমি যে এর ভিতরে ইফেক্টগুলো ব্যবহার করতেছি, টুলসগুলো যে ব্যবহার করতেছি, এই সেম টুলসগুলো যদি অন্য ওয়ার্ডে একটা লাগে তাহলে আমাকে কি করতে হবে, সেম আবার এর ভিতরে কালার অ্যাপ্লাই করতে হবে, ওই মানে এর ভিতরে যা অ্যাপ্লাই করছি তার ভিতরে আবার সেম টু সেম অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমরা হয়তো বলে দিছি একবার যে এইভাবে কাজটা করো, এখন একবার বলে দেওয়াতে আমরা এটার ভিতরে কাজটা করছি, কিন্তু দ্বিতীয়বার যখন করতে যাবো তখন সে কি বলছে আর মনে থাকবে না। মনে থাকবে না। এখন মনে করেন সাপোজ আপনার ক্লায়েন্ট অনুযায়ী আপনি এই কাজটা করতেছেন, যে এখানে আপনি হাইলাইট কালার দিচ্ছেন, নিচে একটা কালার অ্যাপ্লাই করছেন, আর এটাকে ফন্ট কালার অ্যাপ্লাই করছেন। হ্যাঁ, এই যে ফন্ট কালার সিলেক্টটা ছেড়ে গেছে, এই যে আমি ফন্ট কালারটা অ্যাপ্লাই করলাম। তারপর এখান থেকে আমি এই ফন্টটাকে একটু বড় করি, হ্যাঁ, যেমন আমি 16 করে ফেললাম। তারপর এটাকে আমি বোল্ড করলাম এবং আন্ডারলাইন করলাম। ঠিক আছে, এখন দেখেন এটার ভিতরে কিন্তু আমি অনেকগুলো টুলস অ্যাপ্লাই করছি, তাই না? তো এরকম যদি আপনার এটার ভিতরেও সেম টুলস অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কিন্তু অনেকগুলো সময় কিন্তু সে নষ্ট করবে। এখন আমরা এই টুলসটাকে অপশন করছি, যেটার নাম হচ্ছে কি ফরম্যাট পেইন্টার। এখন এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, কিন্তু না, এটা হচ্ছে ভুল। আমরা কি করব, যেইটাকে নিয়ে আমরা কাজ করব ওইটাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেমন আমরা যেহেতু এটাকে কপি করব, মানে হুবহু করব এই লেখাটাকে, সেহেতু আমাদের এই লেখাটাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই অপশন দিয়ে আমাদেরকে ধরাই দিতে হবে। যদি আমি একবার ক্লিক করি তাহলে সর্বোচ্চ আমি একবার একটা ওয়ার্ডকে কাজ করতে পারবো, মানে যাকে সিলেক্ট করবো একবার করতে পারবো। আর যদি আমার একাধিকবার প্রয়োজন হয় করতে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ডাবল ক্লিক করে এটাকে এনাবল করে রাখতে হবে। আমি একটা করে দেখাচ্ছি। এই যে একবার ক্লিক করলাম, যখনই আমি সিলেক্ট করে এইটুকু লেখা ধরাই দিলাম তখন দেখেন আমার এই লেখাটা হয়ে গেছে। ওটার মতো কি লেখার ফন্ট সাইজ এবং যেই টুলস ফরম্যাটগুলো আমি করছি হুবহু কিন্তু হয়ে গেছে, হয়েছে না? কিন্তু আমাকে দ্বিতীয়বার করার জন্য আবার এটাকে সিলেক্ট করতে হবে, আবার ওইটাকে এনাবল করতে হবে, রাইট? এখন আমরা কি করব, যদি একাধিক কাজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে ডাবল ক্লিক করে এনাবল করে রাখতে হবে। এখন আমরা যেটাকে করতে চাই, এখন কিন্তু আর কি আমার দেখেন এটা কিন্তু আর ডিজেবল হচ্ছে না। আমি যখন যেটা ইচ্ছা, যত খুশি ইচ্ছা, এই দেখেন আমি কিন্তু সিলেক্ট করে করে কাজটা করতে পারতেছি। আর মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আগের মতোই সেম হয়ে যাচ্ছে, রয়ে গেল আর কি। তো এটাকে আমরা সিলেক্ট করবো এইভাবে, বুঝতে পারছেন? এখন আমাদের কাজ লাগবে না, তো আমরা কি করব, এখানে ক্লিক করব, আর কিন্তু আমাদের কাজ হবে না, বুঝতে পারছেন? এই যে এতগুলো যে আমি কাজগুলো করছি, এই কাজগুলো যদি আপনি নিমিষের মধ্যে শেষ করতে চান, মানে আমি আর চাচ্ছি না, এটাকে আমি কি করব, ফিনিশ করে ফেলবো, ক্লিয়ার করে ফেলবো। আমরা তো জানি ক্লিয়ার অল ফরম্যাট আছে, তাই না? ক্লিয়ার অল ফরম্যাট যখন আমরা করব তখন একটা ঝামেলা হবে। কি হবে দেখেন, এর ভিতরে যে হাইলাইট যে কালারটা, এইটাই আপনার যাবে না। এই হাইলাইট কালারটা হচ্ছে এমন একটা কালার যেটা কিন্তু নিচে অ্যাপ্লাই হয়েছে ব্যাকগ্রাউন্ড হিসাবে, এখন ওই ব্যাকগ্রাউন্ডটাকে আর রিমুভ করা যাবে না। তো সেটাকে ম্যানুয়ালি আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড করতে হবে, এছাড়া কোনো উপায় নাই, বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, গেল একটা। আরেকটা হচ্ছে কি মাল্টি লেভেল লিস্ট। এই মাল্টি লেভেল লিস্টকে করার জন্য আমাদেরকে অবশ্যই 3 নম্বর ক্লাসের হেল্প নিতে হবে। তো 3 নম্বর ক্লাসে চলে আসলাম। মূলত এটা 3 নম্বর ক্লাসে কিন্তু এখন আসি আমরা। এখান থেকে একটু নিচে আসবো, পি লিঙ্ক নামে একটা ফাইল আছে, দেখি এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট দেওয়া আছে। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করবো। হ্যাঁ, ওপেন করার পর এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব, আবার একটু লোড নেবে। এনাবল এডিটিংয়ে ক্লিক করব, ঠিক আছে? এনাবল এডিটিংয়ে ক্লিক করার পর আমাদের রাইটে যে সাইডটা আছে, রাইট সাইডে যে কাজটা করা আছে হুবহু আমাদেরকে লেফটের এই কাজটাকে করতে হবে। মানে রাইটে যেটা আছে এটাকে দেখে আমাদের নকল করতে হবে, কোনটা
লেফটেরটা। তো উপরে যেটা আছে এটা তো অলরেডি এটার মতোই আছে, বাকি নিচ থেকে আমাদের কাজগুলো করতে হবে, তাই না? তো আমরা কি করব, এই লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করে আমাদের কি করতে হবে, মাল্টি লেভেল লিস্টে ক্লিক করতে হবে। ওকে, এই যে মাল্টি লেভেল লিস্টে ক্লিক করলাম, আর এই ফরম্যাটটা মূলত আমরা এখানে ব্যবহার করছি। দেখেন তো ঠিক আছে কিনা, এটাকে সরাবো নাকি, এটাকে দেখেন সরানো যাচ্ছে না, আপনি এখান থেকে দেখেন, এই যে দেখেন এক বাইর থেকে আপনার এ শুরু হবে, তারপরে আপনার রোমান সংখ্যা শুরু হবে। এটার মধ্যে দেখেন তো পাওয়া যায় কিনা, এক এ রোমান সংখ্যা আছে না, এক একটা কিন্তু এক এক ফরম্যাট, ঠিক আছে? আপনি দেখেই এটাকে ইউজ করবেন। তো আমি এটাকে ইউজ করলাম। এখন আমাদের মোটামুটি কাজ কিন্তু প্রায় অর্ধেক শেষ, অর্ধেক না, প্রায় 40%, বাকি 60% আমাদের ম্যানুয়ালি করতে হবে। তারপর কি করতে হবে, এইটাকে আমাদের কালার করতে হবে। তো কালার আমি দেখাবো না, কালার আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, করার পর তারপরে এই লেখাটাকে আমি কাজ করব। কোন দিকে, আমাদের লেফটে নিতে হবে না রাইটে নিতে হবে? অবশ্যই রাইটে নিতে হবে। হ্যাঁ, রাইটে নিতে হবে না? তো আমরা যদি ট্যাব প্রেস করি অবশ্যই আমাদের রাইটে যায়। আমরা এই অপশন দিয়ে সিলেক্ট করব, দেখেন ঠিক আছে কিনা। তারপর আমাদের কয়টা অপশন যাবে, 4টা যাবে। তো আমরা যদি এখান থেকে ট্যাব প্রেস করি একবার দুইবার এইভাবে হচ্ছে, ট্যাব প্রেস করি, অথবা এখান থেকে যদি আমরা ডাবল ক্লিক করি হয়ে যাচ্ছে কিন্তু। বাকি এভাবে সবগুলো ঠিক আছে। ওকে, তা আমি এটাকে সেভ করব, সেভ করে আমি আবার গ্রুপে আপলোড দেব। শেষ আমাদের 3 নম্বর ক্লাসের একদম ফুল ক্লাস। এখন আমরা চলে আসবো নতুন কোথায়, নতুনটাকে কেটে দিছি, কন্ট্রোল এন দিয়ে কি হয় আপনি বলেন, কন্ট্রোল এন দিয়ে কি হয়, নতুন ফাইল। আপনি চকলেট যে খাওয়ার কথা ছিল না, চকলেট পাইতেন না, বাদ, নতুন ডকুমেন্ট তৈরি হয়, নতুন ডকুমেন্ট। না বলতে পারলে জরিমানাও আছে, আবার গিফটও আছে। আর গিফট যখন পাইবেন, না বলতে পারলে গিফট এখান থেকে আস্তে আস্তে মাইনাস হবে। হ্যাঁ, আপনি বলছেন পাইবেন, আবার না বলতে পারলে আবার মাইনাস হবে। এখন আমরা কোথায় জন্য ছিলাম, এই যে 4 নম্বর ক্লাস, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, কভার পেজ। এখন আমরা যেহেতু ডকুমেন্টেশন নিয়ে কাজ করতেছি, সেহেতু আমাদের গল্প লেখার সাথে সাথে ফার্স্টে আমাদের কি থাকবে, একটা কভার পেজ থাকবে। এই যে আপনারা যে ডায়েরিটা ইউজ করতেছেন, কভার পেজ আছে? যদি না থাকতো কি দেখা যেত, এটারে অনেক বাজে দেখা যেত না? এইরকমের কভার পেজ একটা তৈরি করতে হবে। তো কভার পেজ তো সবার উপরে থাকে, আমি যদি সবার নিচে থাকি কোনো সমস্যা নাই। যেমন আমি এই 2 নম্বর পেজে আছি, হ্যাঁ, এখান থেকে আমি ইনসার্টে চলে, আমরা হোমের আন্ডারে যে টুলসগুলো ছিল সব কিছু কিন্তু অলরেডি শেষ। এখন আমরা চলে যাব কোথায়, ইনসার্টে আসার পর প্রথমে আমরা পেজ গ্রুপ দেখতে পাচ্ছি। এই পেজ গ্রুপের আন্ডারে কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক আছে। ওকে, তো আমরা এখান থেকে কভার পেজটাকে ক্লিক করব। কভার পেজ থেকে এখান থেকে যে কোনো ফরম্যাট আমরা নিতে পারি, তো যার চোখে যেটা ভালো লাগে ওইটা আপনারা নিয়ে কাজটা করবেন। তো মনে করেন আমি সিম্পল এটাকে ব্যবহার করলাম, দেখেন সাথে সাথে কি হয়েছে, ফার্স্ট পেজে কিন্তু চলে আসছে কিনা। এখন আপনি যেই গল্প নিয়ে সাজাচ্ছেন, ওই গল্পের নামটা কোথায় হবে, ডকুমেন্ট টাইটেলে হবে। আপনি যে কোনো গল্প সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি চাই এক একজন এক একটা গল্প নিয়ে কাজ করবেন, ওই গল্পের অনুযায়ী আপনারা সবগুলো হোমওয়ার্ক জমা দিবেন। বুঝতে পারছেন? আপনি একটা গল্প নিয়ে কাজ করবেন, যেমন এখানে র্যান্ডমলি গল্প দেওয়া আছে, র্যান্ডম, কিন্তু এটা ইয়া না, কাজের না, অকাজের, কিন্তু শিখার জন্য কাজের, এরকম না। তো আপনি নিজে টাইপ করে গল্পগুলো সাজাবেন। হ্যাঁ, অবশ্যই লিখবে। হ্যাঁ, কবিতা লিখতে পারেন, গল্প লিখতে পারেন, আদার্স যা কিছু আছে এগুলো লিখতে পারেন। আপনি আপনার জীবনের যে গল্পগুলো আছে এগুলোও সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। ডকুমেন্ট টাইটেলটা আমি এখানে দিলাম, যেমন আজকে এই ক্লাসটা হচ্ছে বাংলা ক্লাস, সাপোজ আমি দিতে পারি, ঠিক আছে, বা MS ওয়ার্ড ক্লাস দিতে পারি, MS ওয়ার্ড, ঠিক আছে। আজকে টাইটেলটা আমি এটা দিলাম, মানে ওয়ার্ড নিয়ে আমি গল্প লিখতেছি আর কি। তারপর এক একটা কভার পেজে কিন্তু এক একটা ফরম্যাট থাকবে। যেমন এখানে শুধু কি করা ছিল,
ডকুমেন্ট টাইটেল দেওয়া আছে। আর অন্য ফরম্যাটে গেলে আপনি দেখবেন ডকুমেন্ট সাব টাইটেল দেওয়া থাকবে। তো আপনাকে অবশ্যই যদি আপনার এটার সাথে এটা ডকুমেন্ট সাব টাইটেল যায় দিতে পারেন, না দেখলে আপনি কেটে দেবেন। এখানে অথর দেওয়া আছে, যেমন আপনি যে যে অথর কাকে বলে জানেন? যে লেখক, লেখক নাম হচ্ছে কি অথর, যেটাকে ইংলিশে বলে আর কি। অথরের নামটা এখানে দিবেন। যেমন আবার অথর দেওয়া আছে পিএমবি কম্পিউটার, এখানে 2 দেওয়া আছে, এটা তো একজনে লিখে লিখে এটাকে সেভ করে রাখছে। তারপর এখানে কোম্পানি নেম, আপনি যে কোম্পানি থেকে বইটা লিখতে বলছে সেই কোম্পানির নাম দিতে পারবেন। এখানে কোম্পানি অ্যাড্রেস আপনি এখানে দিতে পারবেন। আবার যদি এইটা এখানে এন্ট্রি করার পর যদি আমি চাই যে না আমি অন্য একটা কভার পেজ তৈরি রাখবো বা বানাবো নিতে চাই, এক্ষেত্রে আমি এইটাকে ক্লিক করে দেবেন, কোনো সমস্যা নাই। তবে আপনার যে টাইটেলটা ওইটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। কারণ চেঞ্জ হবে না কেন? এখানে একটা কি ছিল, ডকুমেন্ট টাইটেল ছিল, এর জন্য চেঞ্জ হবে না। যদি ডকুমেন্ট টাইটেল না থাকে, এমন কোনো পেজ নাই যেই ডকুমেন্ট যেই টাইটেল কি ওই জায়গায় নাই, যে অবশ্যই থাকে। যেমন এইটা কোন ধরনের ডায়েরি, ওটা কিন্তু লেখা আছে একটা, আছে না? কিসের? আপনারটা আলাদা, দেখেন নাম আছে কিনা। ও এক কোম্পানির তো সেম হবেই, তবে নাম থাকবে, ডকুমেন্টের নাম থাকবে। এখন দেখেন আর একটা সাবটাইটেলে দেওয়া আছে, এইভাবে আপনারা কাজটা করে নেবেন, ঠিক আছে? তবে আমি চাই সুন্দর করে একটা কভার বানাবেন। তারপরে কি ছিল? ব্ল্যাঙ্ক পেজ। এখন মনে করেন কভার পেজের পরপরই কিন্তু সাথে সাথে গল্প শুরু হয়ে যায় না, শুরু হয় কভার পেজের সাথে সাথে অনেকগুলো পেজ করার পর দেখেন আপনারা লিখতে পারতেছেন, খামোখা অনেকগুলো পেজ নষ্ট করছে। আসলে কিন্তু খামোখা না, ওরা যে আপনার এই ডায়েরিটা দিতেছে ওদের ইনফরমেশন এখানে দিতে হবে না, ওরা তো অবশ্যই দিবে। যে এই ইনফরমেশনগুলো অবশ্যই প্রথম কয়েকটা খালি পেজ রেখে তারপর গল্পটা শুরু করবে। তো আমি এখানে একটা খালি পেজ চাচ্ছি, কিন্তু আমি যদি খালি করতে চাই, দেখেন এন্টার পেজ করতে করতে আমার জান শেষ। অবশ্যই আমি এটা করবো না, সেক্ষেত্রে আমি কি করব? পেজ ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবো। এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবো, দেখেন কভার পেজে পরে সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? পেজ ব্রেক না, ব্ল্যাঙ্ক পেজে হবে। তারপর হচ্ছে পেজ ব্রেক। যেমন গত ওনাকে আমি বলছিলাম, এই জন্য যেমন আমার একটা গল্প শেষ করতে করতে ঠিক এই পর্যায়ে এসে এই গল্পটা শেষ হয়ে গেছে, অথবা এই পর্যায়ে এসে গল্পটা শেষ হয়ে গেছে, বা একটা হেডিং শেষ হয়েছে। এখন আমি দ্বিতীয় হেডিংটা যে শুরু করব, এখান থেকে এই পেজ থেকে শুরু করব না, কারণ এখানে আর একটু জায়গা আছে। যদি আমি এখানে হেডিংটা ইউজ করে ফেলি, সেহেতু যারা রাইট মানে পাঠক তারা কিন্তু কি করতে পারবে না, পড়তে পারবে না, বুঝতেই পারবে না এখানে যে আরেকটা হেডিং আছে। অতএব আমাদের কি করতে হবে? এখানে একটা ব্রেক করতে হবে। কিভাবে? এই যে পেজ ব্রেকে ক্লিক করলাম, দেখেন ওইটা কিন্তু ব্রেক হয়ে এই পেজে চলে আসছে। এখন আপনি এখানে টাইটেলটা সাজান বা আপনি হেডিংটা এখানে সাজান, তখন কিন্তু ওদের পড়া শেষ। দেখবে এখানে কোনো যেহেতু লেখা নাই, তারপরে সে তারপরে পেজে চলে আসবে, শুরুতে দেবে কি হেডিং, সে বুঝতে পারবে এখানে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। এখন গেল কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। ক্লিয়ার হয়েছে? ভিজন 52 আমরা পরে আলোচনা করতেছি। আচ্ছা, গুগল ট্রান্সলেট সম্পর্কে কে জানেন না? যে স্যার আমি জানি না ট্রান্সলেট সম্পর্কে। ইউজ করছেন কখনো গুগল ট্রান্সলেট? আপনি করছেন? আপনি করছেন? আপনি করছেন? কি করে এটা দিয়া? এটা দিয়ে কি করে? এটা ইউজ করছেন? আপনি ইউজ করছেন? আপনি কোন দেশে আছেন? আপনি ইউজ করেন নাই? আপনি করছেন তো? কে যেন বলছে আপনি করেন নাই। যাই হোক, এটা দিয়ে মূলত মনে করে আমরা তো বাংলাদেশের জাতি বা বাংলা কথা বলি, আর ইংলিশে আমরা যতই মনে করেন যে শিক্ষিত হই না কেন, আমাদের কিন্তু একটা আনইজি লাগবে। যতই শিক্ষিত হোক না কেন, ইংলিশে কথা বলতে হলে তার কি একটা আনইজি লাগবে। হ্যাঁ, একটা মানে যে পারবে না, যে ইংলিশে কথা বলতে যে পারবে না, এটা একটা থাকবে আর কি। আর যারা ওই দেশের কথা বলে তারা কিন্তু থ্রুলি কথা বলে, কোনো ধরনের গ্যাপ নাই মাঝখানে, রাইট? আমরা যখন বাংলায় কথা বলি, হ্যাঁ, তখন যদি আমাদেরকে বলতে হয় যে তুমি তোমার আঞ্চলিক ভাষায় কথা বলো, তখন কিন্তু মুখ দিয়ে আর কি হবে না, কোনো ধরনের বাধা আসবে না, ঠিক আছে? যদি আপনাকে বলে যে না আঞ্চলিক ভাষা ছেড়ে দাও, তুমি তোমার সাধু ভাষায় কথা বলো, এখন কিন্তু কিছুটা আপনার বিপদ আসবে, রাইট? কিছুটা বিপদ আসবে, একটু একটু থামবে, কারণ আপনি আপনার গ্রামে, আপনার শহরেরটা বিশাল আলাদা। গ্রামে এতদিন বড় হয়েছেন, আর যারা শহরে বাস করে, শহরের কিন্তু ভাষাটা এটা কিন্তু সাধু ভাষা হয় না। সাধু ভাষা চলে?
ওইটা আঞ্চলিকের মধ্যে পড়ে যায়, আপনি যেখানে থাকেন ওইটা আঞ্চলিকের মধ্যে পড়ে যায়। কিন্তু সাধু ভাষা আজও পর্যন্ত মানে যে ফ্যামিলিরা তাদের পিতা মাতা সাধু ভাষায় বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা সম্ভব। এরকম আর কি বিষয়টা, যেহেতু ওরা ওদের ভাষায় একদম সব অ্যাকিউরেট ভাষায়, ওদের জন্য এটা সিম্পল ব্যাপার না। এই যে আমরা তো পারবো না, যদি না পারি বা ক্লায়েন্টের সাথে যদি আমরা কথা বলতে না পারি, ও মেসেজ করবে, টেক্সট করবে, সেই ক্ষেত্রে আমরা ওই টেক্সটটাকে ট্রান্সলেট করবো যে সে আসলে কি বলছে। তো এই জন্য আমাদেরকে গুগলে যেতে হবে। হ্যাঁ, গুগলে যেতে হবে, যাওয়ার পর এখানে আমরা সার্চ করব, অথবা আপনি আপনার জিমেলটাকে লগ ইন করার পর দেখবেন এখানে 3টা ডট আছে, 3টা ডট মানে 9টা ডট, সরি 9টা ডট থাকবে। এখান থেকে আপনি ট্রান্সলেট, এই যে দেখেন ট্রান্সলেট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওর যে ভাষাটা, এটা অবশ্যই এক একটা দেশের ভাষা হবে। আর আমারটা যে ভাষাটা ট্রান্সলেশন, হ্যাঁ, যেটাকে আমি কনভার্ট করব, ওইটাকে অবশ্যই আমি বাংলা দিয়ে রাখবো, কারণ আমি যেটা বুঝতে চাচ্ছি এটা আমার ভাষা দিতে হবে। তো এখান থেকে এরো বাটনে ক্লিক করে অবশ্যই আমি এখান থেকে এই যে বাঙালি, হ্যাঁ, এখন দিয়ে দিলাম বাঙালি। আর এটাকে আমি ইংলিশ রাখবো, স্পেনিশ রাখতে পারি, ফ্রান্স রাখতে পারি, অ্যারাবিক রাখতে পারি, হিন্দি রাখতে পারি, কোনো সমস্যা নাই। এবং আপনি মনে করেন এখান থেকে এটাকেই দিই, কেন সমস্যা নাই। এই যে এই ভাষাটা হচ্ছে ইংলিশ, আমি কিন্তু বুঝতেছি না ওই মূলত এখানে কি বলছে। ঠিক আছে, আমি এটাকে কপি করলাম। কপি করার পর গুগলে চলে আসলাম, এখান থেকে গুগল ট্রান্সলেটে ক্লিক করলাম। ভাষাটা অবশ্যই ইংলিশ, এর জন্য সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। সাথে সাথে দেখেন ওর বাংলা ভাষা কিন্তু আপনি বুঝতেছেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন কিন্তু আমি সহজে বুঝতে পারছি ওই কি বলছে, রাইট? এখন এই ভাষাটা যদি আপনি মনে করেন যে না আমি এটা বাংলা বুঝছি, আমি এখন আর গুলোতে এটা অ্যারাবিক যারা আছে ওরা কিভাবে এটাকে বার করবে, এখন কি করতে হবে, এর বাটনে ক্লিক করে এখান থেকে অ্যারাবিক কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এই যে অ্যারাবিক, দেখেন আমার কিন্তু অ্যারাবিকে ট্রান্সলেট হয়ে গেছে। এখন যারা বাংলাতে কথা বলবে, যেন আমি বাংলাতে কথা বলবো, আর এখান থেকে আর অ্যারাবিকে ট্রান্সলেট হবে। চাইলে আপনি দিতে পারেন, আমার একটা ওয়ার্ড আমার মনে নাই, কিন্তু বাংলাটা আমি বলতে পারবো। সেক্ষেত্রে আপনি এখান থেকে ভয়েস করে দিবেন, আর এখান থেকে সে অ্যারাবিক হবে। তো আমি ভয়েসটা করি, এটাকে ক্লিক করে দিলাম, সিলেক্ট করলাম, এখান থেকে আমি বাংলা লিখব, বাংলা করব। এই যে বাংলা দিলাম, কি দিতে পারি, কি বলতে পারি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, বেঙ্গালি, মানে আপনি এখন বাংলাতে কথা বলতে হবে। কেমন আছে তো কাইবা হালু গাইব। আচ্ছা ঠিক আছে, কেমন আছে দি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেমন আছেন আসছে, তাহলে ওই যা, যাই হোক, সব মজা লাগছে না? হ্যাঁ, এই যে আর করছে প্লাস। আপনার যদি ভাষা না জানা থাকে, বা মনে করেন আপনি আছে না যারা মাদ্রাসা পড়ে অনেক ওয়ার্ড মনে ডিকশনারি থেকে খুঁজে পায় না, সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করবেন, সহজ হয়ে যাবে। ওকে, একটা নিয়ে আলোচনা করলে সারাদিন শেষ হয়ে যাবে, বাট শেষ হবে না। আবার জবরদস্তি দিব আইসি। এখন আসি গুগল ডক্স, আর একটা হচ্ছে অটো টাইপ। এই দুইটাই আমরা একসাথে কাজ করব। গুগল ডক্সটা হচ্ছে আমরা যেমন MS ওয়ার্ডে যে কাজগুলো করছি, এটা আপনি চাইলেও, হ্যাঁ, MS ওয়ার্ডে যে কাজগুলো, এগুলো অবশ্যই যখন আপনি সেভ করে রাখেন, এগুলো কোথায় থাকে, আমাদের যেই ড্রাইভ থাকে, যে ড্রাইভে এটা ওই জায়গায় সেভ করতে হয়। কিন্তু কখনো যদি আপনার ড্রাইভটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কি আর পাওয়া সম্ভব না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যেমন এখানে কাজ করলেন, আপনি গুগল ডক্সেও রেখে দিতে পারেন, সেম কাজ, কিন্তু গুগল ডক্সেরটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন। আমরা যে MS ওয়ার্ডে যে কাজগুলো করতেছি সম্পূর্ণ অফলাইন, যখন যতবার ইচ্ছা ততবার আমরা খুশি ইউজ করতে পারবো। কিন্তু ডক্সে যেতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশন দিতে হবে। গুগল যদি মরে যায় আপনি শেষ, গুগল মরে গেলে আপনার কাজ শেষ, এইরকম আর কি। সেম আপনি অনলাইনেও কাজটা করতে পারবেন। এখান থেকে আপনি একটু নিচে আসবেন, দেখেন গুগল ডক্স, এখানে যতগুলো আছে সবগুলো আগে দিয়ে গুগল হবে, তারপর দিয়ে যেমন গুগল ফটোস, গুগল ড্রাইভ, গুগল ক্যালেন্ডার, গুগল ট্রান্সলেট, সবগুলো গুগলে বলতে হয় আর কি। তো আমি ডক্সে চলে গেলাম, এই যে ক্লিক করলাম, একটু লোড নেবে। হ্যাঁ,
হ্যাঁ, এখানে সাইন করতে হবে। সাইন আউট হয়ে গেছে। দুনিয়ার দাদা কি যেন দিছি, ধুর বাদ দেন, পরে দেখাবো। হ্যাঁ, এটাকে এখানে সাইন আউট হয়ে গেছে তো। আচ্ছা যাই দেখি আর কোনো আছে কিনা। এটা মনে হয় লগ ইন করা আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই যে দেখেন আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক এখানে চলে আসছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যেই টপিক নিয়ে আপনি লেখাপড়া করতেছেন তার তো একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। তো অতএব যে কাজটা আপনি করতে যাচ্ছেন তার কিন্তু একটা নাম থাকবে। তো নামটা কোথায় লিখে দিব, হয়ে যায় দেখেন ইউনাইটেড ডকুমেন্টে লিখে দিব। যেমন আমি লিখলাম MS ওয়ার্ড বাংলা ক্লাস। জাস্ট বাহিরে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন সেভিং, আর কিন্তু কিছু হচ্ছে না। এই কাজটা আমার মূলত কোথায় যে সেভ হচ্ছে, ড্রাইভে, গুগল ড্রাইভে আপনার যে 15 GB ফ্রিতে দিতে ওইটাতে আর কি। এখন আমরা লিখবো, হ্যাঁ কীভাবে এইভাবে লিখবো, কিন্তু আপনি যদি এখানে র্যান্ডম টেক্সটটা ইউজ করেন কাজ হবে না, কারণ গুগল কিন্তু মাইক্রোসফটের আওতাভুক্ত না। ঠিক আছে, গুগল কার, গুগলেরই। এই যে তো আমেরিকা যুক্তরাষ্ট্রের। এখন আমরা কি করব, আমি বোঝানোর জন্য এখান থেকে কপি করে টেক্সটটাকে কপি করে হ্যাঁ এই যে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এই জায়গা দেখেন আন্ডো রিডু, আপনার জুম করা, পেজকে ছোট বড় করা, টেক্সটের টাইটেল দেওয়া, তারপরে হেডিং দেওয়া, তারপরে এই ফন্টকে কি করা, আপনার নাম চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, ফন্টকে বড় ছোট করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, যা কিছু আছে এভরিথিং সব টুলসগুলো একসাথে পেয়ে যাবেন। র্যান্ডমটা কাজ করতে পারবেন, এটাকে ম্যানুয়ালি কাজ করতে হবে এখানে। ঠিক আছে, শুধু যে কপি এখানে ম্যানুয়ালি আপনারা টাইপ করে লিখবেন। এখন এটা কাজ হয়ে গেলে আমি একটু নিচে আসি, আমি এখন অটো টাইপ করব, মানে অটো ভয়েস করব, সে অটো টাইপ করবে। এর জন্য কোথায় যেতে হবে, টুলসে যেতে হবে, ভয়েস টাইপে যেতে হবে। ইংলিশ দেওয়া আছে, আমি তো ইংলিশ কথা বলতে পারি না, আমি বাংলায় বলবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটু নিচে আসবো, যাইতে যাইতে মনে করেন যে এই যে ভারত বাংলাদেশ, বাংলাদেশ। এখন আপনি মনে করেন যে শনিবার, হ্যাঁ এরকম যদি বলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ভারতটা দিয়ে ক্লিক করুন। ওরা কিন্তু এই কথাগুলো বলে, ঠিক না, কলকাতার কথাগুলো শুনেন। হ্যাঁ, আমরা বাংলাদেশে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এই ভয়েসটাকে চালু করতে হবে, হ্যালো করে দিতে হবে। আসসালামু আলাইকুম। আমি এখন গুগল ভয়েসের মাধ্যমে বাংলা টাইপ করতেছি। আশা করি গুগল মামা আমার এই কথাগুলো সুন্দরভাবে টাইপ করবে। গুগলকে অসংখ্য ধন্যবাদ। কাজ শেষ, স্টপ। এখন এইটাকে যদি আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে আমার ডকুমেন্টে নিয়ে যাই, হ্যাঁ কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, লেখাটা কিন্তু প্রফেশনাল মনে হচ্ছে না, কারণ এটা তো কিসের, গুগলের ফন্ট। এখন আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে ফেলি, বইয়ের মতো একটা ভাষা
ফন্টটাকে নিয়ে আসবো। এই জন্য কি করতে হবে, এখান থেকে কালপুরুষ ফন্টটাকে ইউজ করতে। তাহলে আমরা কি করব, এই যে হ্যাঁ কালপুরুষ লিখলাম, এন্টার প্রেস করলাম, কালপুরুষ। এখন দেখেন মোটামুটি বইয়ের মতো দেখা যাচ্ছে কিনা, তাই না? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি কিন্তু এই লেখাগুলো লিখতে না আমার কিন্তু দমবার হয়ে যাইতো। আরে সরের চুরি শিখাই দিছি। এখন তো আপনারা টাইপ করবেন না, এখন তো শুধু কি করবেন, ভয়েস করবেন। তো ভয়েসের ভাষাও আমি চিনবো, কারণ ওই যে ফন্ট দেখলাম চিনবো না, ফন্ট দেখলে আমি চিনবো। কারণ আমি যে সাজেস্টটা আপনাকে সর্বপ্রথম দেব সেটা হচ্ছে বিজয় বানানো সুটুল নেম যে ফন্ট দিয়ে লিখতে হবে। এখন আপনি যদি মনে করেন যে এটাকে সুটুল নেম যে ফন্ট ইউজ করে ফেলবেন, মোটেও পারবেন না, কখনোই সম্ভব না। কারণ ওয়েবের যে লেখাগুলো ওইটা আপনাকে যদি আপনি বইয়ের মতো রাখতে চান সেটা কালপুরুষ দিয়ে রাখতে হবে, কিচ্ছু করার নেই। এখন সুটুল নেম যে ফন্ট ব্যবহার করা যাবেই না, কারণ যদি যায় সেক্ষেত্রে ওই গুগলের মতোই লেখাগুলো দেখা যাবে। বুঝতে পারছেন, ভাঙ্গা আর কি, হ্যাঁ রাস্তা ভাঙ্গার মতো। এখন আমরা কিভাবে বাংলা লিখতে হয় এই প্রসেসটাই এখন শিখবো। এটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এর জন্য কিন্তু আমাদের অবশ্যই কি লাগবে, বাংলা একটা সফটওয়্যার লাগবে। তো বাংলা সফটওয়্যারটার জন্য বাংলাদেশে বাংলা লেখার জন্য এই যে ডিভাইসগুলো প্রোডাক্টগুলো কারা তৈরি করে, আপনি বলেন তো, আপনি বলেন এই ডিভাইসগুলো কারা ইউজ করে? বাঙালিরা। বাংলাদেশে কম্পিউটার কি করে, বানায় বাইরের থেকে আসে। ওর ভাষা তো ইংলিশ হইব, ওর ভাষা আরবি হইবে, এটাই স্বাভাবিক না? বাংলা দিব মোটেও না। ওর মানে ওর রাষ্ট্রের ভাষা এগুলো অ্যাপ্লাই করবে, ঠিক আছে? মানে বড় বড় কান্ট্রির ভাষা এখানে অ্যাপ্লাই করবে। আমরা তো ছোট, তো আমাদেরকে অবশ্যই ফন্ট মানে আমাদের অ্যাপস সফটওয়্যার ইউজ করে আমাদেরকে বাংলা লিখতে হবে। বাংলাদেশে বাংলা লেখার জন্য ফেমাস দুইটা সফটওয়্যার আছে, ফেমাস। কি জানেন? তো হয়ে গেছে, তো পারে সব। আমি কি শিখাবো? এর মধ্যে একটা প্রফেশনাল 1 নম্বর আছে র্যাঙ্কিং এ, সেটা হচ্ছে বিজয় বাংলা। বুঝতে পারছেন? এই র্যাঙ্কিং এ আছে 1 নম্বর। ওর ফিচার গুলো অ্যাডভান্স, দেখতেও সুন্দর, কাজটাও সহজ না, ওই সহজটা হচ্ছে অভ্র আর কি, ঠিক আছে? কারণ কিছু লিখছে লুকুতে চলে আসছে, এটা কিন্তু প্রফেশনাল না, এটা ছোট ছোট বাচ্চাদের পোলাপানের না, ঠিক আছে? এখন এই অ্যাপসটাকে আমরা এখান থেকে এই যে মূলত অ্যাপসটা, হ্যাঁ আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে ফেলবো। এই যে ক্লোজ করে ফেলছি, এখন কিন্তু সাধারণ মতো হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই সার্চ বার থেকে যে কোনো অ্যাপসকে আমরা সার্চ বার থেকে তো কি করতে হয়, খুঁজে বের করতে হয়। তো যদি খুঁজে বের করা না হয় বা যদি এখানে না আসে, সেহেতু আপনাকে বুঝতে হবে কি এটা ইনস্টল করা নাই। তো আমরা এখান থেকে বিজয় লিখবো, হ্যাঁ বিজয় লিখে রাইট বাটন ক্লিক করব নাকি না, আমরা রাইট বাটন ক্লিক করবো না, ডিরেক্টলি এই যে পিন টু টাস্ক বার এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা কি হবে, এখানে এটা ওপেন হয়ে যাবে। বা এখান থেকে আমি আবার আনপিন করে দিলাম, কোনো সমস্যা নাই। ওই আইকনটা আমরা সেট করব, বিজয় লিখব, হ্যাঁ এখানে ক্লিক করলাম, এইভাবে ওপেন হবে। আমরা একটু অপেক্ষা করি। এই যে অনেক সময় এটাকে কিভাবে দেখতে পাইবেন, এই যে এইভাবে দেখতে পাইবেন। অনেক কম্পিউটার কিন্তু এইভাবে দেখা যায়, রাইট? এইভাবে দেখা যায়। আবার অনেক সময় দেখা যাবে এটাকে যখন আমরা এই জায়গায় ক্লিক করব, আস্তে করে কি করে এখানে চলে আসবে। আবার এখানে না থেকেও এই জায়গায়ও থাকবে। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, আপনি অ্যারো বাটনে ক্লিক করে কান ধরে এটাকে নিচে নামাই দিবেন। আমাদের এখানে কিন্তু অব্র আছে, এই যে দেখেন অব্র, বুঝেন? এই যে অব্র কিবোর্ড আছে, আমরা ওটাতে লিখি, আমরা বিজয় 52 দিয়ে লিখি। এখন বিজয় 52 লিখতে হলে আপনাকে, যেহেতু আমাদের এই বাটনে বাংলা, এক তো আমরা বাংলা আছি, এখন ইংলিশ বলার কোনো সুযোগ নাই। এখন যদি মুখস্থ করেন যে এফ এ কি আছে, বি তে কি আছে, এটা সম্ভব না। এটা যদি হয় আপনারা ভুল পথে আছেন। আপনি এখন বাংলার দিকে ফোকাস করতে, এখন কোনো ইংলিশ বলাই যাবে না। তো একটা বাটনে কিন্তু আমাদের কয়টা আছে করে, দুইটাই মানে বর্ণ আছে, যেমন ও এরকম দুইটা দেওয়া আছে একই বাটনে। আমরা যখন কতে ইউজ করব ডিরেক্টলি, তখন
হচ্ছে না কিন্তু, কারণ কি আমরা কোনো ফন্ট ইউজ করি না এখন। এই জায়গার মধ্যে আমরা এখানে একটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর এই জায়গায় আমাদের কিন্তু অনেকগুলো ফন্ট আছে, যেমন ইংলিশ আছে। তার মানে আপনারা যদি ওরা যদি ইংলিশ নাও দেয়, আপনি এখান থেকে ইংলিশ লিখতে পারবেন, দিয়ে দিচ্ছি। তারপরে কি আছে, বিজয় ক্লাসিক আছে, বিজয় ইউনিকোড আছে, ইউনিকোড আর বিজয় ইউনিকোড সেম। তা আমরা ইউনিকোডে শুধু বলবো। হ্যাঁ, এগুলো কিন্তু একটু লিখতে হবে, কারণ এগুলো না লিখলে মনে থাকবে না। বাংলা লেখার জন্য অনেক সময় মনে করেন যে নিজের পথ হারায় ফেলবে। তো আমরা সফটওয়্যারে অফলাইন ভিত্তিক যত সফটওয়্যার আছে, অফলাইন ভিত্তিক, যেমন MS ওয়ার্ড কি অফলাইন না? অফলাইন ভিত্তিক যত সফটওয়্যার আছে, এর জন্য আমরা কি করব, বিজয় ক্লাসিক সিলেক্ট করে যে কোনো MJ ফন্ট সিলেক্ট করব। বিজয় ক্লাসিক কি করে ক্লিক করে, বিজয় ক্লাসিক অফলাইনে বাংলা লেখার জন্য বিজয় ক্লাসিক কি করে সিলেক্ট করে যে কোনো MJ ফন্ট কি করতে হবে, ইউজ করতে হবে। লিখেন না কেন? অফলাইন ভিত্তিক যত সফটওয়্যার আছে তার মধ্যে বাংলা লেখার জন্য বিজয় ক্লাসিক সিলেক্ট করে যে কোনো MJ ফন্ট ইউজ করতে হবে। যে কোনো MJ ফন্ট, এখন সুটনে MJ হতে পারে, সুটনে MJ ফন্ট হতে পারে। এখানে MJ ফন্টের কি নাই? আরে আপনি কি বুঝতে পারছেন? এই বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিক, হ্যাঁ, বিজয় ক্লাসিক। অফলাইন ভিত্তিক যত সফটওয়্যার আছে এর মধ্যে বাংলা লিখতে হলে অফলাইন ভিত্তিক যত সফটওয়্যার আছে আপনি আপনার ভাষা লিখেন। আপনি কিভাবে বুঝবেন? আমি তো আমারটা বলছি, আমার মতো যে বলতে হবে এমন কোনো বিষয় না। মেইন টপিকটা আপনি বুঝতে পারলেই হবে। লিখছেন নি? আপনি কিন্তু কে জানি আগে লিখতো হয় আজকে দূরে বেড়ে গেছে। তো আমরা শর্ত অনুযায়ী কাকে সিলেক্ট করলাম? বিজয় ক্লাসিকটাই সিলেক্ট করলাম। তো করলাম সিলেক্ট, এই যে এখন কিন্তু আইকন চেঞ্জ হয়ে গেছে। ইংলিশে থাকলে এটা থাকবে এরকম, ঠিক আছে? ইংলিশ যখন থাকবে তখন এর যে লোগোটা এটা এরকম আসবে। আবার যখন আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করব, এটা হবে গাঢ় সবুজ, আর এটা হবে হালকা সবুজ। বুঝতে পারছেন? বিজয় ইউনিকোড যখন আমি ইউজ করব তখন এটা হবে হালকা সবুজ। এটা আমরা করি, দেখেন এই যে হালকা সবুজ না? আবার যখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে বিজয় ক্লাসিক করবো তখন এখানে গাঢ় সবুজ হয়ে গেছে, রাইট? এখন এইগুলা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করেও চেঞ্জ করতে পারবেন, আবার কিবোর্ড দিয়েও চেঞ্জ করতে পারবেন শর্টকাটের মাধ্যমে। কিভাবে? যেমন চেঞ্জ হবে, বদল হবে। ইংলিশে থাকলে বাংলা আসবে, বাংলা থেকে ইংলিশ আসবে, ঠিক আছে? আবার একই। এটা বুঝছেন কিনা একটু দেখি। আমি বলতেছি, আপনারা লিখেন আগে, বলতেছি দ্রুত লিখতে হবে। লিখেন আর আমি একটু, এই ফন্টটা হচ্ছে কিসে আছে? বিজয় ক্লাসিকে আছে। আমি এখন ইংলিশ লিখব, তাহলে কি করতে হবে? কন্ট্রোলটা আবার বি প্রেস করতে হবে। ইংলিশ হয়েছে? আমি এখন আবার বাংলা লিখবো সফটওয়্যারে, অনলাইনে না কিন্তু। হ্যাঁ, কন্ট্রোলটা আবার বি প্রেস করবো। দেখেন এটাই হচ্ছে, আবার এটাই হচ্ছে, অদল বদল একই হচ্ছে কিন্তু। বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। এখন
কন্ট্রোল অল্টা ভি প্রেস করলে সে যাই থাকুক না কেন, ইংলিশে থাকুক অথবা বাংলায় থাকুক, ওয়েবে যখন আমরা বাংলা লিখতে যাব তখন এই বিজয় ক্লাসিক দিয়ে কিন্তু আমরা ওয়েবে বাংলা লিখতে পারবো না। মনে থাকবে? গুগল আপনার হতে পারে, ডক্স হতে পারে, গুগলে আমাদের যে সার্চ বার আছে ওই সার্চ বারে তো অনেক সময় আমাদের বাংলাতে লিখতে হয় না? আমরা মনে করেন যে আমরা ইংলিশে ওই শব্দটার নাম জানি না, বাট আমরা বাংলা যদি বলি সেক্ষেত্রে আমাদের হতো, কিন্তু ওর তো বাংলা লিখতে তো হবে, তো লিখার জন্য কিন্তু বিজয় ক্লাসিক দিলে হবে না, এর জন্য বিজয় ইউনিকোড দিতে হবে। তো এখন যদি আমি কন্ট্রোল অল্টা ভি প্রেস করি, এখন দেখেন সে যেই ফন্টে থাকুক না কেন হালকা সবুজ হয়ে গেছে, ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? আবার যদি কন্ট্রোল অল্টা ভি প্রেস করি আবার ইংলিশে আসবে, বাট বাংলা হবে না। এই যে অদল বদল, ব্যাস। এটা একটু আপনারা কি করবেন, যখন দু একবার আপনারা প্র্যাকটিস করবেন চলে আসবে, বুঝতে পারবেন আসলে কি বলছে তারা, কি বুঝাইতে চাইছি। বললাম না এখন ইউনিকোড, বিজয় ইউনিকোড মানে আপনার ওয়েবে বাংলা লেখার জন্য, ওয়েবে বাংলা লেখার জন্য। এখন আমরা ওয়েবেরটা আগে দেখে আসি, সহজটাকে দেখে আসি। আচ্ছা, সহজটা যদি আগে দেখতে যাই, আমাদের এখানে এই জায়গায় আমরা এটা থেকে ব্যবহার করি। আমরা বলছিলাম যে বিজয় ক্লাসিক সিলেক্ট করে আমাদের এম যে ফন্ট সিলেক্ট করতে হবে, মানে ইউজ করতে হবে, ফন্ট তো ইউজ করতে হবে। ফন্ট ইউজ করার জন্য আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যে এম যে ফন্ট কোথায় আছে, এভাবে খুঁজবেন। হ্যাঁ, 4-5টা চশমা লাগায়া এইভাবে খুঁজবেন। বাংলা অনেক ফন্ট আছে, এগুলো কিন্তু এম যে ফন্টই, যেগুলো বাংলা লেখা আছে এখানে এগুলো সবগুলো কি এম যে ফন্টে আপনাকে বুঝে রাখতে হবে। তবে এক ধরনের নাম থাকতে পারে, যে কোনো এম যে ফন্টের কথা কিন্তু আমি বলছিলাম। এই যে এগুলো কিন্তু বাংলা ফন্ট আছে, এখানে আরও নিচে আছে, আমি এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো কি বাংলা ফন্টই। এগুলো কিন্তু বাংলা ফন্ট, এই যে লিয়াদুরি, এগুলো কিন্তু বাংলা ফন্ট, বুঝতে পারছেন? এই যে বাংলা ফন্ট অবশ্যই আছে। তো আমি এটাকে ধরে দ্রুত যেতে পারবো। আমি মিনুলি দেখাই দিই, এই জন্য সার্চ বারে গেলাম না। এই যে সার্চ বার আছে না এখানে, এই যে সুটুনি ও এম জে আর উপরে একটা বাংলা লেখা আছে, এই দুটা একসাথে সুটুনি ও এম জে আর সুটুনি এম জে ফন্ট। এই যে এম জে ফন্ট, বুঝতে পারছেন? এম জে বলেন, এম জে সুটুনি বলেন না, এম জে। এখন আমরা এম জে ফন্ট ইউজ করলাম, এখন আমরা বাংলা লিখবো। যেমন আমি দেখেন, হ্যাঁ, দাদা, দাদি, হ্যাঁ, নানা, নানি, হয়ে গেছে, কিন্তু বাংলা লিখতে পারতেছি। এই ফন্ট থাকা অবস্থায় আমরা ওয়েবে যাই, দেখি আমরা বাংলা লিখতে পারতেছি কিনা। তো ওয়েবে চলে আসলাম, এই সার্চ বারে আমরা লিখি, হ্যাঁ, দাদা লিখি প্রথম। এই দেখেন হচ্ছে না কিন্তু, দেখেন আমি ফন্ট কিন্তু ইউজ করি ওই আগেরটাই, কিন্তু আমাদের শর্ত অনুযায়ী কি দিতে হবে, ইউনিকোড দিতে হবে। তো ইউনিকোডের জন্য কি করতে হয়, কন্ট্রোলটা ভি প্রেস করতে হয়। কি বুঝলেন? আমি এখন ইউনিকোড বানাইছি, ফন্টটাকে কি করছি, ইউনিকোড বানাইছি। এখন আমি যদি লিখি, এই যে দেখেন দাদা, বুঝছে? পারছি কিনা, এতটুকু, এটা বুঝছেন কিনা? তাহলে আমি ওয়েবে লিখতে পারতেছি ইউনিকোড দিয়ে। ওয়েবে আমরা কি লিখবো, ইউনিকোড দিয়ে লিখবো। সাইন করেন নাই? দরখাস্ত দিতে হয় সাদা খাতা, আপনি কি করছেন, বাংলা খাতা দিচ্ছেন দরখাস্তের। ওকে, তো আমরা সফটওয়্যারে যাই। হ্যাঁ, যে কোনো সফটওয়্যার আপনি কিন্তু লিখতে পারবেন। অন্য সফটওয়্যারে যাই দেখাই দিব যদি সময় থাকে। আমি ফটোশপটা ওপেন করি, যেটা দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন শিখে।
তো হ্যাঁ অবশ্যই। তো এই যারা এই কোর্সে ভর্তি হবেন, ঠিক আছে, আমার রেফারেন্সে যারা, আপনি তো ভর্তি হয়ে গেছেন, আপনি শুনেন না, ঠিক আছে, তো অবশ্যই আমার রেফারেন্সে যদি ভর্তি হন, ইনশাল্লাহ স্যারে যেটা বলবে তার থেকে আরো আমি কমাই দিব। প্রসেসটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, লিখার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন আপনি যে ফন্টটা ইউজ করতেছেন, যে ল্যাঙ্গুয়েজটা, যেটা ঠিক আছে কিনা, এটা অবশ্যই কি করে নিতে হবে, চেক করে নিতে হবে। না হলে আপনি উল্টাপাল্টা কাজ করলে তখন আপনি স্যার বলবেন স্যার এটা দিয়ে হচ্ছে না। সিম্পল একটা কাজের জন্য স্যারকে আপনাকে কি করতে হবে, ডাক দিতে হবে। আগে আপনি নিজে শিওর হন, নিজে পারেন কিনা সেটা চেষ্টা করবেন, বুঝতে পারছেন? তো চেক সব শেষ হয়ে গেলে দেখতেছেন না আমার যেখানে চেষ্টা শেষ, ওই জায়গা থেকে স্যারের ডাক দিবেন, তখন স্যার আপনাকে বুঝাই দেবে, বুঝতে পারছেন? চেষ্টা করেন নাই, তাই আপনি স্যারের ডাক দিচ্ছেন, দেখছেন কি, তখন আপনার মনের ভিতরে একটা ফিলিংস জায়গা দূরে পারি, ঠিক না, দূরে একটু কাজের জন্য, তখন এই ফিলিংসটা যেন আপনাকে না আসে, আপনি নিজে আগে ট্রাই করবেন। কম্পিউটারের টুলস যা আছে সব বুঝে সব শেষ করেন, কোনো সমস্যা নাই, বাট কম্পিউটার আসার দিয়েন না, ওইটাই আমার যথেষ্ট। কম্পিউটার আসার ছাড়া যা কাজ আছে সব ঠিকঠাক করে দেবেন, ঠিক আছে? পারেন না গুটায় গাটায় যা আছে সব, আমরা তো আছি, পেছনে ব্যাকআপ আছে না। তো এখন দেখেন আমার এখানে কি কাজটা কি ঠিক আছে, রাইট আছে? ওই ফন্ট যেটা আমি ইউজ করছি, ক্লিক করছি, এটা কি ঠিক আছে? ঠিক নাই, কারণ ওটা হচ্ছে ইউনিকোডের, অনলাইনের, ওয়েবের, তাই না? ওয়েবের যদি কোনো কিছু লিখে নাও, যেন আমি ওয়ার্ডে ওয়েবের লেখায় দিয়ে লিখবো, সেক্ষেত্রে আপনাকে কালপুরুষ ফন্ট ইউজ করতে হবে। কি ফন্ট? এই যে আমি এখান থেকে দেখাই দিই, যেমন এই জায়গায় আমি কি ফন্ট ইউজ করছিলাম, এই বিজয় ক্লাসিক ইউজ করছে। এখন আমি যদি ইউনিকোড দিয়ে ব্যবহার করে লিখি, সেক্ষেত্রে এটাকে এন্টারপ্রেস করলাম। হ্যাঁ, আরও একটু এন্টারপ্রেস করি, এখন কিন্তু ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনাকে অবশ্যই এই ফন্টকে কি করে নিতে হবে, কালপুরুষ বানায় নিতে হবে। এখান থেকে এই যে কালপুরুষ বানায়, এখন আপনি যা পারেন লিখবেন। আমি তো উল্টাপাল্টা লিখলাম, ঠিক আছে? এখন দেখেন কিছুটা মিল আছে কিনা, বুঝতে পারছেন? পড়তে পারবেন এগুলা? আমি আমার স্টুডেন্টের একটা পরীক্ষার মধ্যে যে লেখাগুলো লিখছে না, ওই লেখাগুলো আমি ছবি তুলে রাখছি। তো আমি আসলে নিজেও পড়তে আমার দাঁত, মনে করেন যে আর সাথে একটার সাথে বাড়ি গায়, বাড়ি জায়গায় আমি আওয়াজ শুনি, আর কীভাবে বাড়ি গায়, ওই কীভাবে লিখছি, এত কষ্ট করে লিখছি, কলমের সাথে তো অবশ্যই বাড়ি খাইছি, নাইলে আমার দাঁতে কেন বাড়ি খাইব, মানে পড়তে পারবেন না। আমি এটা অবশ্যই শেয়ার করবো, স্ক্রিনে শেয়ার করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে, ঠিক আছে? দেখবো এটা কে পড়তে পারে, মানে মদ কাকে বলে, এই কথাটা সে লিখছে, মধ্যে তেতে আরো কত কিছু, এটা এখন বললে মজা পাবেন না, পরে আছে। তো আমি ফটোশপে গেলাম, ফটোশপে যাওয়ার পর এখান থেকে অবশ্যই বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে যে ফন্ট আমি খুঁজবো, এই যে ক্লিক করলাম, যে ফন্ট খুঁজবো, এখানে অসংখ্য ফন্ট আছে। হ্যাঁ, আপনি এখান থেকে যে ফন্ট ব্যবহার করবেন, যে, হ্যাঁ কালপুরুষটা এখান থেকে আছে। আমি আমারটা বলতে, এই যে যে ফন্ট দেখেন, এখানে যে ফন্ট আছে, এই যে যে ফন্ট আছে। আবার উপরে যান, আস্তে আস্তে গেলে আপনি যে ফন্ট পেয়ে যাবেন। এই যে এখানেও একটা যে ফন্ট আছে, আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি যদি লিখি, দেখেন ফন্টের কালার কিন্তু অ্যাপ্লাই করা আগে ছিল, এর জন্য এটা রেড আসছে। স্যারে বলতেছে, স্যার মানে খালি কি দাদা দাদা লেখতেছে, কি লেগে জানি আল্লাহ জানে, মানে আমার দাদা নাই, হয় রাইট, দাদা আছে, দাদা নাই, দাদিও নাই, বুঝছেন নি? তাহলে নানাও নাই, নানিও নাই, আর লিখবো না। ঠিক আছে, তাহলে আমরা অফলাইনে লিখলাম, অনলাইনেও লিখলাম, বুঝতে পারছেন? এখন আমাদের বাংলা যে কিবোর্ডটা আছে, ওইটা নিয়ে তো আমরা এখন আলোচনা করছি। প্রথমে আপনি স্বরবর্ণ দিয়ে অ্যাপ্লাই করবেন, স্বরবর্ণ। এখন আপনি ছোটকালে চলে যান, স্বরবর্ণ অ্যাপ্লাই করবেন। এখানে কিবোর্ডে স্বরবর্ণ অ্যাপ্লাই করতে দূর স্যারে কি বলতেছে, ছোটগুলানের মতো স্বরবর্ণ অ্যাপ্লাই করতেছে। এখানে যা দেখেন কি অবস্থা, শিখতে হবে। তো বলছিলাম, যেহেতু উপরে যেই ওয়ার্ডটা আছে, যেই বর্ণটা আছে, এটাকে যদি আমি মিডলে কিছু লিখি,
ফন্ট তো চেঞ্জ করে না, এখানে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে। এখন যদি আমি একই বাটনে যদি আমার দুইটা ইয়ে থাকে, তো আমি একটা দিকে ক্লিক করলাম, যতই আমি একবার ক্লিক করতেছি তত কিন্তু আমার কি ওই বর্ণটাই আছে, বাট আমি কিন্তু খোঁচাচ্ছি না। এর জন্য আমাকে যেহেতু উপরটা আনতে হবে, তা আমাকে কি করতে হবে, শিফট চাপতে হবে, শিফট। তো আমি শিফট চেপে ধরলাম। এখন আপনি যতবার ওই বাটনটি প্রেস করবেন ও আসবে, এই বাটনটা, বুঝতে পারছেন? শিফট ছাড়া উপরের লেখা আসবে না, মনে থাকবে। এখন আসেন, স্বরবর্ণ লেখার জন্য আপনাকে একটা শর্ত মানতে হবে, একটা শর্ত, সেটার নাম হচ্ছে হসন্ত। হসন্ত চিনেন? হয় হয়, এটা হচ্ছে হসন্ত। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে একটা হসন্ত লাগে না? মাদ্রাসা লিখতে নিচে একটা ছোট করে একটা দাগ দেয় না? এটা হচ্ছে হসন্ত। এই হসন্তটা আপনাকে ব্যবহার করতে হবে। স্বরে ও প্লাস উ ব্যতীত এই দুটো বর্ণ ছাড়া বাকি যতগুলো বর্ণ আছে, তার মানে আর কটা আছে? 8-9টা আছে। 9টা বর্ণতে আপনাকে অবশ্যই তার আগে হসন্ত ব্যবহার করতে হবে, মানে লিখার আগে হসন্ত ব্যবহার করতে হবে, মনে থাকবে। এটা হচ্ছে কি শর্ত, এটা হচ্ছে শর্ত, হসন্ত। জানেন তো? ঠিক আছে। ও যাই হোক, তো আমরা এখন কি করব, যেহেতু এই বাটনে আকার আছে, আকার দিয়ে আমরা কি বুঝি, এই জায়গার মধ্যে কি আছে, স্বরে আ আছে। মানে আপনাকে যত যত বর্ণ আছে, মানে কার চিহ্ন আছে, ওই কার চিহ্ন দিয়ে আপনাকে বুঝতে হবে এখানে এই শব্দটা আছে, এখানে মানে শব্দ না, এখানে এই বর্ণটা আছে, এখানে এই বর্ণটা আছে, বুঝতে পারছেন? তার উপরে আছে স্বরে অ, বুঝতে পারছেন? একই বাটনে আমাদের দুইটা করে কি থাকে, বর্ণ থাকে। তো আমরা শিফট চেপে ধরে, যেহেতু উপরে স্বরে ওটা উপরে না, তো আমরা শিফট চেপে ধরে এটাকে ক্লিক করলাম, চলে আসলো, স্পেস করলাম। স্পেস করার পর যেহেতু এটা নিচে, আমাদের এটা নিচে না, নিচে হোক আর উপরে হোক, আমাদের স্বরে ও আর উ ব্যতীত তো হসন্ত ব্যবহার করতে হবে। তো আমি হসন্ত ব্যবহার করলাম। হসন্তটা মূলত কোথায় থাকে আমি বোঝানোর জন্য বলতেছি, সেটা হচ্ছে জিতে থাকে। কোথায় থাকে? জিতে থাকে। জিতে হসন্তটা থাকে। আর এই জায়গার মধ্যে কিন্তু আপনার দাড়িটাও থাকে, এই দাড়ি বুঝেননি? হ্যাঁ। তো আমি আবার এটাকে ক্লিক করলাম, চলে আসলো। হসন্ত দিয়ে রশ্মি দিয়ে ক্লিক করলাম, চলে আসলো। আবার হসন্ত দিলাম, দীর্ঘই যাতে আমাদের উপরে, আমাকে শিফট চাপতে হবে, দীর্ঘ চলে আসলো, বুঝতে পারছেন? এইভাবে আপনারা কি করবেন, টাইপটা করবেন। টাইপ করার পর এখন আপনাকে শিখতে হবে কিভাবে বর্ণমালায় যুক্ত বর্ণ কিভাবে অ্যাপ্লাই করতে হয়। যুক্ত বর্ণের জন্য আপনাকে কি করতে হবে, ওই হসন্তটা ইউজ করতে হবে। যেমন আমি ক হসন্ত ক দিলাম, যুক্ত বর্ণ হয়ে গেল, বুঝতে পারছেন? যুক্ত বর্ণের জন্য কি করতে হবে, ওই হসন্ত ইউজ করতে হবে। যেমন আমি গঞ্জ লিখবো, গঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কত গঞ্জ আছে না, গ দিলাম, পারেননি এটা গঞ্জটা, এ গ দিলাম। এরপরে কি এটা পারেন না, এটা ইও দিলাম, হসন্ত দিলাম, বর্গীয় জ দিলাম। বাংলা এত কঠিন, বুঝছেন নি? হৃদয় দিলাম, দেখেন হ দিয়ে রি ফলা দিলাম, হৃদয়, বুঝতে পারছেন? রি হ, এই যে হ যোগ রি, তাহলে কি হবে, হৃদয়, বুঝতে পারছেন? আপনি যদি মোবাইলে লিখতে চান না, দেখবেন ওই হৃদয় রসিকের হৃদয় লেন, পারেন না বিদায় না ওটা লিখেন, রাইট? এই বর্ণগুলো আপনাকে এখন এই সব যুক্তপূর্ণ শেখার জন্য আমরা কিন্তু একটা সাইট বানিয়ে রাখছি। ওই সাইডে গেলে আপনার অসংখ্য যুক্তপূর্ণ আপনি নিজে কি করতে পারবেন, অ্যাপ্লাই করবেন। যেগুলো মনে করেন যে আমার নলেজও নাই, আপনার নলেজও নাই, নাও থাকতে পারে, বাট আপনি দেখে এগুলো প্র্যাকটিস করতে পারবেন। ওই সাইডে আমরা চলে যাবো এখন।
তো যে গেলাম এখান থেকে, হ্যাঁ ওই এটা দিছি, ঠিক আছে। এই যে সাইটটা হচ্ছে এই যে বাংলা ব্যবহৃত 285টি যুক্ত বর্ণ, বুঝতে পারছেন? তো এখন আপনাদের এই যে ক্লাস, এখানে ক্লাসের মডিউল সব দেওয়া আছে, আপনি কীভাবে হোমওয়ার্ক করবেন বোঝানো আছে। এরপর থেকে আপনাদের কিন্তু আপডেট আর থাকছে না, বুঝতে পারছেন? আপডেটগুলি এখন আপনি, এখন তো যারা বাচ্চা ছোটোখাটো থাকে তাদেরকে যখন কয়েকবার বুঝাই দেওয়া হয়, এখন কিন্তু আপনারা আর বোঝানোর মতো আর ইয়ে থাকে না, তখন তারা নিজেরা নিজের মতো কী করে রুলসগুলো ফলো করে। এইভাবে আপনাদের কয়েকটা ক্লাসের যে হোমওয়ার্কগুলো কীভাবে করতে হবে তখন তো আপনারা জানতেন না, এখন জানাই দিচ্ছে, এখন আপনারা আপনাদের নিয়ম অনুসারে কাজগুলো আগায় যাবেন, বুঝতে পারছেন? এই ফাইলটাকে আপনি কি করবেন, এখানে কিন্তু দুইটা ফাইল আছে, একটা হচ্ছে যুক্তবর্ণ আপনার শেখার জন্য কিভাবে শিখতে হবে এটাও আমি দেখাই দিই। যেমন আপনার এইটাকে ইউজ করছেন, এটাকে ছোট করেন, ছোট করছেন, ছোট করে এটাকে এরকম ছোট করেন, ছোট করার পর ওয়ার্ডে চলে আসেন, এখানে চলে আসেন, এটাকেও ছোট করেন, ছোট করার পর এটাকে এইভাবে সোজা করেন, সোজা করে এখানে এন্টার প্রেস করেন, এই জায়গা থেকে দেখতে পারবেন, আবার এখান থেকেও কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? যেটাকে বলে রিস্টোর ডাউন, রিস্টোর ডাউন করে কাজগুলো করবেন। তো আপনি যদি এখানে লিখছেন একবার, আবার ওই সাইডে যান, ঝামেলা না, আপনি এখানে দেখবেন, এখান থেকে দেখে দেখে বাস কাজ করবেন, বুঝতে পারছেন? এটা এইভাবে কাজটা করবেন। তো এটাকে বড় করলাম, তারপর এখানে আসলাম, ওই রিস্টোর ডাউন দিয়ে এটা দেখাই নাই, এই যে মাঝখানেটা দিয়ে রিস্টোর ডাউন। আরে কি ঝামেলা, এখানে আরেকটা ফাইল আছে, সেটা হচ্ছে টাইপিং প্র্যাকটিস ফাইল, যেটা অনলাইনের মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারবেন। রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ একটা ট্যাব খুললাম, ওপেন করার পর এটা কি অনলাইন না অফলাইন? হ্যাঁ অনলাইন। তো সেহেতু আমি কি এখানে বিজয় ক্লাসিক দিয়ে লিখতে পারবো, এই ফন্ট দিয়ে লিখতে পারবো? এই পেজটাও আমি ভেঙে দিচ্ছি, ঠিক আছে? তো কী করবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইউনিকোড বানায় নিব, বানায় নেওয়ার পর এখান থেকে লিখবো, কোথায় লিখবো, এই যে টাইপ হেয়ার, তবে, এই যে তবে, হ্যাঁ 22 স্পেস করলাম, মধ্যে, মধ্যে স্পেস করলাম, এবারে লিখবো কি জনগণের, হ্যাঁ ব্যাস এভাবে, বুঝতে পারছেন? এইভাবে আপনি টাইপ করতে থাকবেন, টাইপ করতে করতে আস্তে আস্তে আপনার হাতের প্র্যাকটিসটা হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।